ক্যামেরা দিয়ে ছবি তুললেই হবে সর্বনাশ। ১৯৪৭ সালে জন উইলিয়াম নামের এক ব্রিটিশ গবেষক কুসংস্কারে ভরপুর ওই গ্রামে গবেষণা করতে আসে। তাদের ধর্মান্ধতা আর সরলতায় মুগ্ধ হয়ে জন তাদের বেশ কয়েকটি ছবি তুলে রাখে। জীবনে প্রথমবারের মতো ক্যামেরা দেখতে পেয়ে গ্রামের সবাই অনেক আশ্চর্য হয়। এর মধ্যে কোনো এক অজানা ভাইরাসের আক্রমণে প্রচুর মানুষ মারা যায়। ধর্মান্ধতা আর কুসংস্কারের কারণে তারা মনে করে ক্যামেরা দিয়ে ছবি তোলার কারণেই আজকে গ্রামের এই অবস্থা। বেশ কিছুদিন পর সবাই যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, ঠিক তখনই গ্রামের ডাকাত আক্রমণ করে। ডাকাতদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও কোনো কাজ হয় না। তারা স্থানীয় মন্দিরের প্রতিমাটিও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই মহাকাশ থেকে বড় সাইজের একটি উল্কা ওই গ্রামে আছড়ে পড়ে। সৌভাগ্যক্রমে ওই উল্কাপিণ্ডটি গড়াতে গড়াতে মন্দিরের প্রতিমার আসনে গিয়ে বসে পড়ে। এই দৃশ্য দেখে ডাকাতরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতদিনে ওই ভাইরাসের প্রকোপ শেষ হতে শুরু করে। গ্রামের সবাই আবার সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে গ্রামের সবাই মনে প্রাণে বিশ্বাস করা শুরু করে আকাশ থেকে ঝরে পড়া উল্কাপিণ্ডটি নিশ্চয়ই কোনো ভগবানের অবতার। তারা ওই উল্কাপিণ্ডটির পূজা অর্চনা করা শুরু করে। এর মধ্যেই উল্কাপাতের খবর শুনে জন উইলিয়াম আবারও গবেষণা করার জন্য ওই গ্রামে আসে। জন ছবি তোলার জন্য ক্যামেরা বের করার সাথে সাথেই গ্রামের লোকজন ভয় পেয়ে পাথর নিক্ষেপ করা শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জন উইলিয়াম কোনো মতে উল্কাপিণ্ডের ছোট্ট একটি টুকরো সাথে নিয়ে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে উল্কাপিণ্ডটি গবেষণা করে জানতে পারে এই পাথরের মধ্যে এমন অনেক অজানা মিনারেলের অস্তিত্ব রয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে রেভলিউশন সৃষ্টি করতে পারে। যেহেতু মুন্দাসপাট্টির লোকজন ওই পাথরটিকেই তাদের ভগবান মানত, তাই তাদের ধর্মীয় অনুভূতিতে নতুন করে ব্যাঘাত সৃষ্টি না করার জন্য জন ওই উল্কাপিণ্ডের বিষয়ে ব্রিটিশ সরকারকে কিছুই জানায় না। এই ঘটনার প্রায় ৩৫ বছর পার হয়ে যায়। এতদিনে সমগ্র দেশব্যাপী ক্যামেরা অনেক জনপ্রিয় হয়ে ওঠে। মুন্দাসপাট্টির পাশের গ্রাম সত্যমঙ্গলামে গড়ে ওঠে বেশ কয়েকটি স্টুডিও। কিন্তু মুন্দাসপাট্টিতে এখনও ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আশেপাশের এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্টুডিও হচ্ছে শ্রী হলিউড স্টুডিও। লোকজন ছবি তোলার বিষয়ে এতটাই আগ্রহী ছিল যে রবিবার বন্ধের দিনেও অনেকেই ছবি তুলতে আসত। শ্রী হলিউড স্টুডিওর মালিক গোপী আজ তার ফেভারিট হিরোর মুভি দেখতে সিনেমা হলে যাবে, যার কারণে আজ আর কোনো ছবি তুলবে না। কিন্তু এক লোক জীবনে প্রথমবার ছবি তোলার জন্য সপরিবারে গোপীর স্টুডিওতে চলে আসে। অনেক অনুরোধের পরে অবশেষে গোপী তাদের ছবি তুলে দিতে রাজি হয়। যেহেতু ছবি তোলার বিষয়ে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, যার কারণে তাদেরকে ক্যামেরার ফ্রেমের মধ্যে আনতেই অনেক সময় পার হয়ে যায়। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে বাচ্চা ছেলেটির প্রচণ্ড প্রস্রাবের বেগ চলে আসে। যেহেতু কিছুক্ষণের মধ্যেই তাদের ছবি তোলা হয়ে যাবে, যার কারণে গোপী তাদের সবাইকে নড়াচড়া না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। তাদের ছবি তোলা শেষ হতে না হতেই গোপীর অ্যাসিস্ট্যান্ট আলোগমানি সিনেমার টিকিট নিয়ে চলে আসে। তারা ওই অবস্থাতেই সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখা শেষ করে আনন্দ উল্লাস করতে করতে সন্ধ্যার দিকে স্টুডিওতে ফিরে আসে। স্টুডিওতে ফিরে এসে তারা এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়। সকালবেলা ছবি তুলতে আসা ওই ভদ্রলোক আর তার পরিবারের সবাই এখনও একই পজিশনে দাঁড়িয়েছিল। ওই বাচ্চা ছেলেটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্যান্টের মধ্যেই কাজ ছেড়ে দেয়। গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে এখান থেকে পালিয়ে গোপী কোনো মতে প্রাণ বাঁচায়। পরদিন মুনিশকান্ত নামের এক ভদ্রলোক গোপীর স্টুডিওতে ছবি তুলতে আসে। মুনিশকান্ত নিজেকে আপকামিং সুপারস্টার হিসেবে দাবি করে, কিন্তু তার পকেটে ছবি তোলার জন্য 1 টাকাও ছিল না, যার কারণে আলোগমানি মুনিশকান্তকে অপমান করে তাড়িয়ে দেয়। চলে যাওয়ার আগে মুনিশ গোপী আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে যায়, তোমরা ভুল করছো, একজন সত্যিকারের সুপারস্টারকে চিনতে পারলে না। আগামী সপ্তাহে টাকা নিয়ে আবার আসব। তাছাড়া যেদিন আমার সিনেমা সুপারহিট হবে, আমি তোমাদেরকে ফ্রিতে অটোগ্রাফ দেব। মুনিশকান্তকে বিদায় করে গোপী আর আলোগমানি বিদায়ী ছাত্রীদের ছবি তোলার জন্য গার্লস স্কুলে আসে। ক্লাসের সবাই যখন ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই গোপী লক্ষ্য করে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে ক্লাসে বসে গভীর মনোযোগে কিছু একটা আঁকছিল। প্রথম দেখাতেই গোপী ওই মেয়েটির প্রেমে পড়ে যায়। ওই মেয়েটিকে অনেক অনুরোধ করা সত্ত্বেও ছবি তুলতে রাজি হয় না।
গোপী ওই মেয়েটির ছবি আঁকার খাতাটি খুলতেই দেখতে পায় অনেকগুলো সুন্দর সুন্দর ছবির মধ্যে তার ছবি আঁকা। এবার গোপী কিছুটা নিশ্চিত হয়ে যায় ওই মেয়েটি হয়তো মনে মনে তাকে পছন্দ করে, কিন্তু প্রকাশ করতে চাইছে না। ওই মেয়েটিকে ছবি তোলার জন্য জোরাজোরি করতেই কান্না করে দেয়। ঠিক কী কারণে ছবি তুলতে চাইছে না সেটা বুঝতে না পেরে গোপী সেখান থেকে চলে যায়। এরপর থেকে গোপীর মাথায় সারাক্ষণ ওই মেয়ের চিন্তাই ঘুরপাক খেতে থাকে। গোপী ওই মেয়েটির খাতা থেকে তার ছবিটি ছিঁড়ে নিয়ে আসে আর সারাক্ষণ সেটার দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে কিভাবে ওই মেয়েকে ইমপ্রেস করা যায়। ক্লাসের সবার জন্য ছবির ফ্রেম বানানোর সময় গোপী নিজের হাতে অনেক স্পেশাল করে ওই মেয়েটির জন্য একটি ফ্রেম বানায়। কিন্তু দুর্ভাগ্যবশত পরদিন ছবি ডেলিভারি করতে গিয়ে দেখতে পায় ওই মেয়েটি ক্লাসেই আসেনি। গোপী মন খারাপ করে বাইরে বসে থাকে। সে ওই ক্লাসের অন্য আরেকটি মেয়ের কাছে খোঁজ নিয়ে জানতে পারে তার পছন্দের মেয়েটির নাম গঙ্গা। বিয়ে ঠিক হওয়ার কারণে গঙ্গার পড়াশোনা এখানেই শেষ। এই কথা শুনে গোপীর হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তার চোখের সামনে বারবার গঙ্গার নিষ্পাপ চোখ দুটো ভেসে উঠতে থাকে। গঙ্গার শোক কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। বেশ কয়েকদিন পর স্থানীয় জমিদার একাম্বর গোপী আর আলোকমানিকে ছবি তোলার জন্য ডেকে নিয়ে যায়। এই জমিদার একাম্বর মূলত অ্যান্টিক জিনিসপত্রের চোরা কারবারি করে। 1947 সালে মুন্দাসপাট্টিতে গবেষণা করা ইংল্যান্ডের গবেষক জন উইলিয়ামের মৃত্যুর পর তার ছেলে বাবার গবেষণা সম্পর্কে জানতে পারে। বাবার অসমাপ্ত গবেষণা সম্পূর্ণ করার জন্য ইন্ডিয়া আসে। সে যে কোনো মূল্যে ওই উল্কাপিণ্ডটি ফিরে পেতে চায়। এজন্য স্থানীয় জমিদার একাম্বরের শরণাপন্ন হয়। একাম্বর 70,000 পাউন্ডের বিনিময়ে মুন্দাসপাট্টি থেকে ওই উল্কাপিণ্ডটি চুরি করার দায়িত্ব নেয়। জন উইলিয়ামের ছেলে খুশি হয়ে একাম্বরকে 1 বোতল বিদেশি মদ উপহার দেয়। বাংলা মদ খেয়ে অভ্যস্ত একাম্বর বিদেশি মদ হাতে পেয়ে অনেক খুশি হয়। এই খুশির মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তারা দুজন বিভিন্ন স্টাইলে বেশ কয়েকটি ছবি তুলে রাখে। ফটো সেশন শেষে জমিদার একাম্বর সবাইকে স্পেশাল স্যুপ খেতে দেয়। কিসের স্যুপ জিজ্ঞেস করতেই জমিদার একাম্বর জানায় এক চাইনিজ স্মাগলারের কাছ থেকে জানতে পারে বিড়ালের স্যুপ যৌন শক্তি ধরে রাখতে সহায়তা করে। তারপর থেকেই নিয়মিত বিড়ালের স্যুপ খায়। যেহেতু জন উইলিয়ামের ছেলে স্থানীয় ভাষা বুঝতে পারত না, যার কারণে অনেক মজা করে স্যুপ খেতে থাকে। কিন্তু গোপী আর আলোকমানি বমি করে কোনো রকমে সেখান থেকে পালায়। এর মধ্যেই এক বয়স্ক লোক তাদের দোকানে ছবি তুলতে আসে, কিন্তু ক্যামেরা বের করার সাথে সাথেই কোনো এক অদ্ভুত কারণে ওই মুরব্বি দৌড়ে পালাতে থাকে। পরবর্তীতে ওই লোক জানায় তাদের গ্রাম প্রধান মারা গেছে, তার ছবি তোলার জন্যই এখানে আসা। প্রথমে মৃত মানুষের ছবি তুলতে অস্বীকৃতি জানালেও মোটা টাকার লোভে রাজি হয়ে যায়। তারা 3 জন গোপীর ভাঙা মোটরসাইকেলে করে রওনা হয়ে যায়। মোটরসাইকেলের গতি এতটাই কম ছিল যে ওই গ্রামে আসতে আসতে কয়েক ঘন্টা লেগে যায়। এটাই হলো সেই কুখ্যাত গ্রাম মুন্দাসপাট্টি। তাদেরকে গ্রামে ঢুকতে দেখেই এক ছেলে পরনের প্যান্ট মাথায় দিয়ে দৌড়াতে থাকে। ছেলেটি চিৎকার করে সমস্ত গ্রামবাসীকে ফটোগ্রাফারের আগমন বার্তা জানিয়ে দেয়। ফটোগ্রাফার আসছে এই কথা শুনেই গ্রামের সমস্ত লোকজন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে লুকাতে থাকে। ক্যামেরা বক্সের ভেতরে আছে এই কথা শোনার পর অবশেষে লোকজন বাইরে বেরিয়ে আসে। গ্রামের মানুষের এরকম অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে গ্রাম প্রধানের ছেলে সবকিছু খুলে বলতে থাকে। গবেষক জন উইলিয়াম ক্যামেরা দিয়ে ছবি তোলার পর থেকে এই গ্রামে ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে। অনেক প্রার্থনা করার পর তাদের দেবতা উল্কাপিণ্ডের রূপে এই গ্রামে ফিরে এসে তাদেরকে উদ্ধার করে। তারপর থেকেই সবাই বিশ্বাস করা শুরু করে ক্যামেরা দিয়ে ছবি তুললেই তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়। তারপর থেকেই এই গ্রামে জীবিত মানুষের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র মৃত্যুর পরেই ছবি তুলতে পারবে। এরকম অদ্ভুত কথাবার্তা শোনার পর গোপী আর আলোকমানি বুঝতে পারে এই গ্রামের লোকজন ততটা সুবিধার মানুষ না। তাই যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম প্রধানের ছবি তুলে এখান থেকে বিদায় হতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রাম প্রধান এখনও মারা যায়নি, মৃত্যুশয্যায় পড়ে আছে। সবাই মোটামুটি নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই গ্রাম প্রধান মারা যাবে। মৃত্যুর পরপরই যাতে তার ছবি তুলে রাখা যায়, এজন্যই ফটোগ্রাফারকে অগ্রিম নিয়ে আসা হয়। গোপী এরকম অদ্ভুত জায়গায় কোনো মতেই বেশিক্ষণ থাকতে রাজি না, যার কারণে গ্রামবাসীকে বলে মৃত্যুর চেয়ে বড় অমঙ্গল আর কি হতে পারে। যেহেতু কিছুক্ষণের মধ্যেই গ্রাম প্রধান মারা যাবে, তাই জীবিত অবস্থায় ছবি তুলে রাখি।
এই কথা শুনেই সমস্ত গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপীকে আক্রমণ করতে এগিয়ে যায়। মৃত্যুশয্যায় পড়ে থাকলেও তারা গ্রাম প্রধানের অমঙ্গল হতে দেবে না। হঠাৎ করেই গোপীর নজর পড়ে গ্রাম প্রধানের দিকে। তার পাশেই বসে আছে তার স্বপ্নের রানী গঙ্গা। গঙ্গাকে দেখামাত্রই গোপীর চিন্তা চেতনার সবকিছু উলটপালট হয়ে যায়। সে বুঝতে পারে যে এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সে গ্রামবাসীকে বলে, গ্রাম প্রধানের ছবি তুলতে যদি কয়েক যুগ অপেক্ষা করতে হয় তাতেও কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করতে রাজি আছি। গোপী আর আলোকমণি গ্রাম প্রধানের বাড়িতে অপেক্ষা করতে থাকে কখন তার মৃত্যু হবে। চা নাস্তা খাওয়ার সময় গঙ্গার মায়ের কাছ থেকে জানতে পারে বেশ কয়েকদিন আগে তাদের মন্দিরে বজ্রপাত হয়, যার কারণে গঙ্গার বিয়ে পিছিয়ে দেয়া হয়েছে। মন্দিরের শুদ্ধিকরণ করার পরেই গঙ্গার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ে পিছিয়ে যাওয়ার খবর শুনে গোপীর মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। গঙ্গার বাবা গোপীর সাথে গঙ্গার হবু স্বামীর পরিচয় করিয়ে দেয়। গঙ্গাই এই গ্রামের মধ্যে একমাত্র শিক্ষিত মানুষ। গঙ্গার জন্মের পর পণ্ডিত তার রাশি গণনা করে জানিয়েছিল গঙ্গাকে অবশ্যই পড়াশুনো করতে হবে, না হলে অমঙ্গল হবে, যার কারণে বাধ্য হয়েই গঙ্গার বাবা মা তাকে স্কুলে পাঠায়। গোপী বুঝতে পারে যে কুসংস্কারে ডুবে থাকা এই গ্রামের মেয়েকে বিয়ে করা মোটেও সহজ কাজ হবে না, কিন্তু প্রেমে পড়লে মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। গোপী গঙ্গার সাথে কথা বলার সুযোগ খুঁজতে থাকে, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। প্রতিবারই বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়। গঙ্গাকে ইমপ্রেস করতে ব্যর্থ হয়ে গোপী চা খাওয়ার জন্য বাইরে চলে যায়। বাইরে গ্রামের মানুষের সাথে কথা বলে বুঝতে পারে এখানকার বেশিরভাগ মানুষই গণ্ডমূর্খ, তাদের নিজস্ব বিবেকবুদ্ধি বলতে তেমন কিছুই নেই। এর মধ্যেই খবর আসে গ্রামে চোর ধরা পড়েছে। গ্রামের মানুষ এতটাই মাথামোটা যে চোর পেটানোর জন্য ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়াতে থাকে। চোরকে ভয়ঙ্কর লেভেলের গণধোলাই দেওয়ার পরে তার বিচার শুরু হয়। এই গ্রামে বিচার ব্যবস্থা অনেক সিম্পল। অপরাধীর শাস্তি হবে কি হবে না সবকিছু নির্ভর করে দেবতার নির্দেশের ওপর। তারা মন্দিরের ঘণ্টাটি বাইরে ঝুলিয়ে দিয়ে দেবতার কাছে প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাতাসের কারণে ঘণ্টাটি নড়তে থাকে, আর এতেই সকল সিদ্ধান্ত হয়ে যায়। গ্রামবাসী ওই চোরের একটি হাত ভেঙে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোপী আর আলোকমণির অন্তরাত্মা কেঁপে ওঠে। আলোকমণি আর এক মুহূর্তের জন্য এই গ্রামে থাকতে রাজি না, কিন্তু গোপী নাছোড়বান্দা, শুধু হাত পা কেন, জীবন দিতে হলেও প্রস্তুত। তারা যখন কথা বলছিল এর মধ্যে হঠাৎ করেই গঙ্গা সেখানে চলে আসে। গঙ্গা গোপীর কাছে ছবি তুলে দেওয়ার আবদার করে। স্কুবে এত জোরাজুরি করেও গঙ্গার ছবি তুলতে পারেনি, কিন্তু আজকে নিজের ইচ্ছায় ছবি তুলতে চাইছে। বিষয়টা গোপীর কাছে অনেক খটকা লাগে। তখন গঙ্গা আসল ঘটনা খুলে বলে। আসলে গঙ্গার সবচেয়ে প্রিয় ছাগলটির নাম সুব্রামাণী। আগামীকাল মন্দিরের শুদ্ধিকরণ করার পর তাকে বলি দেয়া হবে। যেহেতু আজকেই সুব্রামাণীর জীবনের শেষ দিন, তাই স্মৃতি হিসেবে গঙ্গা সুব্রামাণীর ছবি তুলে রাখতে চায়। যদিও অন্য কেউ বললে গোপী কখনোই ছাগলের ছবি তুলত না, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার সুযোগ হাতছাড়া করতে চায় না। গঙ্গা ক্যামেরাকে এতটাই ভয় পায় যে সুব্রামাণীর ছবি তোলার সময় গাছের আড়ালে লুকিয়ে থাকে, আর ক্যামেরা ব্যাগে ঢোকানোর পর বাইরে বেরিয়ে আসে। গঙ্গা গোপীকে অনেক অনুরোধ করে বলে এই ছবি তোলার বিষয়টা যেন কেউ জানতে না পারে। গ্রামবাসী জানতে পারলে ভয়ঙ্কর ঝামেলা হয়ে যাবে। গোপী গঙ্গাকে আশ্বস্ত করে। মোটরসাইকেল ঠেলতে ঠেলতে সমস্ত গ্রাম ঘুরে দেখতে থাকে। হঠাৎ করেই গোরস্থানের কাছে এক লোক তাদেরকে ডাক দেয়। প্রথমে ভয় পেলেও ওই লোকের কাছে গিয়ে জানতে পারে গ্রামের কেউ ভুলেও এই দিকে আসে না। আসলে এই গ্রামের মূর্খতার খবর জানতে পেয়ে ২০ বছর আগে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুল চালু করার আগের দিন রাতে দুই মাতাল মদ খেয়ে স্কুলের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ভয়ঙ্কর রক্তবমি করে তারা দুজনই মারা যায়। এই ঘটনায় গ্রামের মুরব্বীরা ঘোষণা করে দেয় এই স্কুল অভিশপ্ত, এখানে শয়তান বসবাস করে। ওই দিনের পর থেকে কেউ এই স্কুলের আশেপাশেও আসে না।
অন্যদিকে দেখা যায় ওই চোর যার হাত ভেঙে দেওয়া হয়েছে সে মূলত জমিদার একাম্বরের জন্য মন্দিরের মধ্যে থাকা উল্কাপিণ্ডটি চুরি করতে এসেছিল। যেহেতু উল্কাপিণ্ডটি চুরি করতে ব্যর্থ হয়েছে, যার কারণে প্রাণ বাঁচাতে একটি নকল উল্কাপিণ্ড নিয়ে জমিদারের সামনে হাজির হয়। কিন্তু জমিদার এক নজর তাকিয়ে সকল বাটপারি ধরে ফেলে। পরদিন গ্রামের মন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠান শুরু হয়ে যায়। মহা ধুমধামে শুদ্ধিকরণ অনুষ্ঠান চলতে থাকে। এই শুদ্ধিকরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে মাথায় ফুল দেয়া, যেটা অনেক পুণ্যের কাজ। সবার দেখাদেখি আলোগামানিও মাথায় ফুল দেওয়ার প্রস্তুতি নেয়। আলোগামানি যখন চোখ বন্ধ করে প্রার্থনা করছিল, হঠাৎ করেই প্রকাণ্ড শব্দে তার মাথায় ভেঙে পড়ে বিশাল এক নারকেল। আসলে মাথায় নারকেল ফাটানোই হল ফুল দেয়া অনুষ্ঠানের সবচেয়ে পুণ্যের কাজ। এরপর শুরু হয় খাবার দাবারের পালা। সুব্রামানির মাংস দিয়ে ভাত খাওয়ার সময় হঠাৎ করে বড় মোচওয়ালা এক লোক গোপীকে বলে, বাবা, আমি অনেক বড় বিপদে আছি। এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো। আমার বউ আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। যেভাবেই হোক তুমি তার একটি ছবি তুলে দেবে। এর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব। খাওয়া শেষে মোচওয়ালা গোপীর হাতে অ্যাডভান্স তুলে দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটি করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। ওই লোক চলে যাওয়ার কিছুক্ষণ পরেই এক মহিলা গোপীকে এসে বলে, বাবা, আমি বড় বিপদে আছি, আমাকে সাহায্য করো, ঈশ্বর তোমার মঙ্গল করবে। ওই যে বড় মোচওয়ালা বুইড়া বেটা আমার স্বামী। বুইড়া প্রতিদিনই আমার সাথে ঝগড়া করে, তুমি দয়া করে তার একটি ছবি তুলে দাও। এই কথা বলেই ওই মহিলা গোপীর পকেটে অ্যাডভান্স টাকা ঢুকিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে হঠাৎ করেই সুযোগ পেয়ে গোপী গঙ্গাকে প্রপোজ করে। প্রপোজ করার সাথে সাথেই চারিদিকে শোরগোল শুরু হয়ে যায়। গ্রাম প্রধান মারা যায়। গঙ্গা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গ্রামের অতীত ঐতিহ্যকে মাথায় রেখে গ্রাম প্রধানকে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়। গোপী গঙ্গার সাথে কথা বলার অনেক চেষ্টা করলেও গ্রামের লোকজনের কারণে কোনো সুযোগ খুঁজে বের করতে পারে না। সব শেষে গ্রাম প্রধানকে তার অস্ত্রসহ ছবি তোলার জন্য রেডি করা হয়। গোপী ক্যামেরা বের করার সাথে সাথেই গ্রামের সবাই আড়ালে লুকিয়ে পড়ে। তারা কোনো মতেই ক্যামেরার সম্মুখীন হতে চায় না। গ্রাম প্রধানের ছবি তোলা শেষ করে গোপী আর আলোকমানি তাদের দোকানে চলে আসে। গোপী সারাক্ষণই গঙ্গাকে নিয়ে চিন্তা করতে থাকে। সে স্বপ্নের মধ্যে দেখতে পায় গ্রাম প্রধানের এত সুন্দর ছবি দেখে গ্রামের সবাই গোপীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। গঙ্গা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এমনকি ভরপেট খাওয়া দাওয়ার পর গঙ্গার বাবা গোপীর সাথে গঙ্গার বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই আলোকমানির চিৎকার চেঁচামেচিতে গোপীর ঘুম ভেঙে যায়। গোপী ফিল্ম পরিষ্কার করার সময় ভুল করে গ্রাম প্রধানের ছবির ফিল্মটি ওয়াশ করে ফেলে। এখন কি হবে? এই নেগেটিভ থেকে কোনোভাবেই ছবি তৈরি করা সম্ভব না। মুন্দাসপাট্টির লোকজন এই খবর জানতে পারলে তাদের হাড় মাংস আলাদা করে দেবে। তারা তাড়াতাড়ি করে বাইক চালিয়ে মুন্দাসপাট্টি ফিরে আসে, যাতে করে নতুন করে গ্রাম প্রধানের ছবি তোলা যায়। কিন্তু গ্রামে এসে দেখতে পায় গ্রামবাসী গ্রাম প্রধানের দেহ জ্বালিয়ে দিয়ে সমস্ত গ্রাম জুড়ে তার অস্থি বিসর্জন করছে। এখন এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেটা চিন্তা করতে করতে গোপী আর আলোকমানি অস্থির হয়ে ওঠে। হঠাৎ করে আলোকমানির মাথায় একটি আইডিয়া আসে। তারা প্ল্যান করে স্টুডিওতে আগুন লাগিয়ে দেবে আর গ্রামবাসীকে বলবে এই আগুনের নেগেটিভ পুড়ে গেছে। তারা স্টুডিওর মধ্যে একটি জ্বলন্ত মোমবাতি সেট করে মুভি দেখতে চলে যায়। মুভি থিয়েটারে অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে কখন খবর আসবে তাদের স্টুডিওতে আগুন লেগেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো খবর না পেয়ে তারা অস্থির হয়ে ওঠে। বেশ খানিকক্ষণ পরে হঠাৎ করে এই খবর আসে বাজারে আগুন লেগেছে। গোপী আর আলোকমানি তাড়াতাড়ি করে বাইক চালিয়ে তাদের স্টুডিওর কাছে পৌঁছায়। তারা দেখতে পায় আশেপাশের সবগুলো দোকান পুড়ে গেলেও তাদের স্টুডিও সম্পূর্ণ অক্ষত রয়েছে। তারা স্টুডিওর ভিতরে গিয়ে দেখতে পায় স্টুডিওতে আগুন জ্বালানোর জন্য যেই মোমবাতিটি সেট করেছিল সেটা নিভে আছে। এই দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠে যায়। আসলে পাশের এক চায়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়, আর স্টুডিওতে আগুন লাগার আগেই তাদের এক কাস্টমার জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিভিয়ে দেয়। এই প্ল্যান ফেল করায় গোপী অনেক টেনশনে পড়ে যায়। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত।
টেনশন করতে করতে গোপী যখন দিশেহারা, ঠিক তখনই দেবদূতের মতো স্টুডিওতে এসে উপস্থিত হয় মুনিশকান্ত। আগেরবার ফ্রিতে ছবি তুলতে এসে অনেক অপমানিত হয়েছিল, যার কারণে এবার মুনিশকান্ত অপমানের বদলা নেয়ার জন্যে গরু মহিষের গোবর পরিষ্কার করে ছবি তোলার টাকা জোগাড় করে আনে। মুনিশকান্তের ছবি তোলার সময় হঠাৎ করেই আলোগমানি লক্ষ্য করে মুনিশকান্তের চেহারা আর মৃত গ্রামপ্রধানের চেহারার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। একটু মেকআপ করলেই মুনিশকান্তকে মৃত গ্রামপ্রধান বলে চালিয়ে দেওয়া যাবে। এই দৃশ্য দেখে তাদের মাথায় একটি আইডিয়া আসে। যেহেতু মুনিশকান্ত সিনেমাতে অভিনয় করার জন্য পাগল ছিল, যার কারণে তারা এই সুযোগটি কাজে লাগায়। গোপী মুনিশকে বলে বিখ্যাত সিনেমা পরিচালক ভারত রাজা তার সিনেমার লাশের চরিত্রের জন্য একজন অ্যাক্টর খুঁজছে। মুনিশ কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি ছিল না। সে গোপীর হাতে পায়ে ধরে রাজি করায় যাতে ওই লাশের চরিত্রের জন্য তাকেই কাস্ট করা হয়। গোপী আর আলোগমানি সুযোগ পেয়ে মুনিশকান্তকে গ্রামপ্রধানের লাশের মতো সাজিয়ে ছবি তুলে নেয়। পরদিন গোপী আর আলোগমানি ছবি ডেলিভারি করার জন্যে মুন্দাসপাট্টি যায়। গ্রামের কেউ বুঝতেই পারে না যে এটা আসল ছবি না, বরং তারা এটা ভেবে অনেক খুশি হয় যে গ্রামপ্রধানের ছবি মুন্দাসপাট্টিতে তোলা এ যাবৎকালের সবচেয়ে সেরা ছবি। সবাই গভীর শ্রদ্ধার সাথে গ্রামপ্রধানের ছবির পূজা করতে থাকে। এদিকে খাবার খাওয়ার সময় একে অপরের ছবি তোলার জন্য অ্যাডভান্স টাকা দেয়া স্বামী স্ত্রী দুজনেই গোপীকে মনে করিয়ে দেয় আজকে যেন সুযোগ বুঝে ছবি তুলে দেয়। এর মধ্যেই হাউমাউ করে কান্নাকাটি করে সেখানে হাজির হয় মুনিশকান্ত। আসলে গ্রামপ্রধান মুনিশকান্তের চাচা। সিনেমার প্রতি ইন্টারেস্ট থাকার কারণে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। ছবির সামনে কান্নাকাটি করার সময় হঠাৎ করেই মুনিশকান্ত গোপী আর আলোগমানিকে দেখে ফেলে। তাদেরকে দেখার সাথে সাথেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। মুনিশ গ্রামের সমস্ত লোকজন নিয়ে গোপী আর আলোগমানিকে ধাওয়া করতে থাকে। খানিকটা দৌড়ানোর পর গ্রামের লোকজন ভেবে নেয় তারা কখনোই মোটরসাইকেলের সাথে দৌড়ে পারবে না, যার কারণে তারা হাল ছেড়ে দাঁড়িয়ে যায়। কিন্তু পরনের প্যান্ট মাথায় পরা গঙ্গার ছোট ভাই একাই দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে চলে যায় আর গুলতি মেরে তাদেরকে সেখানেই আটকে দেয়। প্রচণ্ড মারধর করে তাদেরকে গোয়ালঘরে আটকে রাখা হয়। পরদিন তাদের বিচার করা হবে। এর মধ্যেই রাতের আঘারে সুযোগ বুঝে গঙ্গা তাদের হাতের বাঁধন খুলে দিয়ে পালিয়ে যেতে বলে। পরদিন সকালে গঙ্গা ঘুম থেকে উঠেই দেখে মন্দিরের সামনে গোপী আর আলোগমানির বিচার চলছে। গঙ্গা কিছুতেই বুঝতে পারে না তারা ধরা পড়ল কিভাবে। এরপর মন্দিরের ঘণ্টা টানানোর মাধ্যমে বিচার কার্য শুরু হয়। সবাই দেবতার কাছে প্রার্থনা করা শুরু করে। এর মধ্যেই বাতাস শুরু হয়ে যায়। বাতাসের সাথে সাথে ঘণ্টাটি নড়তে শুরু করে। শাস্তির কথা চিন্তা করেই আলোগমানির প্যান্ট খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত ঘণ্টার মধ্যে টিকটিকির বাসা থাকার কারণে ঘণ্টাটি বেজে ওঠে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যেহেতু ঘণ্টা বেজে ওঠে না, যার কারণে সবাই সিদ্ধান্ত নেয় গোপী আর আলোগমানি নির্দোষ। কিন্তু ভবিষ্যতে যাতে কেউ এরকম কিছু করার দুঃসাহস দেখাতে না পারে, এজন্য শাস্তিস্বরূপ গোপীর ক্যামেরা জব্দ করা হয় আর তাদেরকে গরু মহিষের গোবর পরিষ্কার এবং একটি কূপ খননের নির্দেশ দেয়া হয়। তাদের তদারকি করার দায়িত্ব দেয়া হয় মুনিশকান্তের ওপর। মাটি খোঁড়ার জন্য কোদাল এবং শাবল আনতে যাওয়ার সময় গঙ্গা গোপীকে জিজ্ঞেস করে, আপনারা ধরা পড়লেন কিভাবে? গোপী বলে, আমি ধরা পড়িনি, আমি ইচ্ছে করেই পালাইনি, কারণ আমি এই গ্রাম থেকে তখনই যাব যখন তুমি আমার সাথে এই গ্রাম ছেড়ে যাবে। গোপীর মুখে এরকম কথা শুনে গঙ্গা কনফিউশনে পড়ে যায়। এদিকে গোপী আর আলোগমানি মাটি খোঁড়া শুরু করে। মুনিশকান্ত সুযোগ পেয়ে গোপী আর আলোগমানিকে অপমান অপদস্থ করে কথা বলার কোনো সুযোগ বাকি রাখে না। এদিকে এত কিছু করার পরেও গোপী গঙ্গার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পায় না। গোপী প্ল্যান করে মুনিশকান্তকে খেপিয়ে দিয়ে গঙ্গার সামনে মার খেয়ে অসহায় হওয়ার অভিনয় করে। এবার গোপীর প্ল্যান কাজ করে। গঙ্গা গোপীর প্রতি অনেকটাই দুর্বল হয়ে যায়। শুধুমাত্র তাকে পাওয়ার জন্য গোপী এত দুর্ব্যবহার সহ্য করছে, এই বিষয়টা গঙ্গার অন্তরে প্রচণ্ড পীড়া দেয়া শুরু করে। এর মধ্যেই একদিন গঙ্গা গোপীর মালামালের মধ্যে তার স্কুলের ছবিটি খুঁজে পায়। এই ছবি দেখতে পেয়ে গঙ্গা অনেক ইমোশনাল হয়ে যায়। যদিও অন্য কোথাও তার বিয়ে ঠিক হয়ে আছে, তবুও গোপীর ভালোবাসার কাছে গঙ্গা হেরে যেতে শুরু করে। গঙ্গাও গোপীকে ভালোবাসতে শুরু করে।
একদিন রাতে ছাদ ফুটো করে গোপী গঙ্গাকে দেখতে চলে যায়। গঙ্গার বালিশের পাশে নিজের ছবি দেখতে পেয়ে গোপী কনফার্ম হয়ে যায় গঙ্গাও তাকে ভালোবাসে। হঠাৎ করেই তারা লক্ষ্য করে ওই বুইড়া মুছওয়ালা লোকটার বাড়ির ছাদে কেউ একজন উঁকি ঝুঁকি মারছে। চোর সন্দেহে তারা ওই লোকটিকে পাকড়াও করে। গোপী ও আলোগামানি এই লোকটিকে এর আগে এই গ্রামে কখনো দেখেনি। মারধর করার পর ওই লোকটি ইশারা ইঙ্গিতে বোঝায় সে বোবা। গ্রামবাসী জানতে পারলে এই লোকটির হাত পা ভেঙে দেবে, এই কথা চিন্তা করে গোপী আর আলোগামানি ওই লোকটিকে ছেড়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত গোপী মাটিতে পড়ে যাওয়া চশমাটি তোলার জন্য নিচু হওয়ার সাথে সাথেই মনের অজান্তে ওই লোকটি দুহাত তুলে আশীর্বাদ করা শুরু করে। সাথে সাথেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই লোকটি আর অন্য কেউ না, বরং মন্দিরের পূজারী। আরেক রাউন্ড উত্তম মাধ্যম দেওয়ার পরে পূজারী আসল ঘটনা খুলে বলে। বেশ কয়েক বছর আগের ঘটনা। এক রাতে চুরি করা শেষে ওই লোক মন্দিরের সামনে ঘুমিয়ে পড়ে। তার শরীরে গেরুয়া রঙের কাপড় দেখে গ্রামের সবাই তাকে মহাপুরুষ ভেবে নেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠে মন্দিরের পূজারী। আর পূজারী এই বুইড়া মোছওয়ালার বাড়িতে চুরি করতে আসেনি, বরং তার বউয়ের সাথে পূজারীর অবৈধ সম্পর্ক ছিল। পরদিন সকালে দেখা যায় পূজারী মোছওয়ালার বউ এবং দোকানসহ এই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সবাই ভেবে নেয় পূজারী সাধনা করার জন্য হিমালয় চলে গেছে। এদিকে সময়ের সাথে সাথে গোপী আর গঙ্গার ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে থাকে। খুব ভালোভাবেই তাদের দিনগুলো কাটতে লাগল। কিন্তু হঠাৎ করেই একদিন গঙ্গার বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। গঙ্গা আপত্তি জানালে তার বাবা তাকে প্রচণ্ড মারধর করে। গঙ্গার ছোট ভাই সবকিছু দেখে কষ্ট পেলেও তার কিছুই করার ছিল না। গোপী বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। গ্রামের লোকজন তার ভালোবাসার কথা জানতে পারলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলবে, কিন্তু তাকে যে কোনো মূল্যে এই বিয়ে আটকাতেই হবে। হঠাৎ করেই গোপীর মাথায় একটি আইডিয়া আসে। মন্দিরে থাকা উল্কপিণ্ডটি গায়েব হয়ে গেলেই এই বিয়ে বন্ধ হয়ে যাবে। কিন্তু মন্দিরের তালা ভেঙে উল্কপিণ্ড চুরি করা মোটেও সহজ কাজ না। ঠিক তখনই গঙ্গার ছোট ভাই সেখানে হাজির হয়। সে গোপীকে বলে, চাবি আমি ম্যানেজ করে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি আমার বোনকে কখনো কষ্ট দেবেন না। এরপর গভীর রাতে গঙ্গার ছোট ভাই চাবি ম্যানেজ করে দিলে গোপী আর আলোগমানি ওই উল্কাপিণ্ডটি চুরি করে গোরস্থানের পাশে থাকা ওই লোকটির সহায়তা নিয়ে পুরাতন স্কুল ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এদিকে গঙ্গার বিয়ে হয়ে যাবে ঠিক তার আগের মুহূর্তেই খবর চলে আসে মন্দির থেকে উল্কাপিণ্ড গায়েব হয়ে গেছে। সাথে সাথেই বিয়ে বন্ধ হয়ে যায়। উল্কাপিণ্ড হারিয়ে যাওয়ার খবরে গঙ্গার বাবা সেখানে অসুস্থ হয়ে পড়ে। পরদিন গ্রামের সবাই মিলে সমস্ত গ্রাম জুড়ে উল্কাপিণ্ডটি খোঁজার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেউ ওই ভাঙা স্কুলের দিকটায় যেতে রাজি হয় না। এই সুযোগে গোপী সবার উদ্দেশ্যে বলে, উল্কাপিণ্ড খুঁজতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায় তাও আমি পিছোপা হব না। আমি উল্কাপিণ্ড খুঁজে বের করবই, আমি যাবই স্কুলে। অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই গোপীকে স্কুলের মধ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মুনিশকান্ত গোপীদের সাথে গেলেও স্কুলের মধ্যে যাওয়ার মতো দুঃসাহস করতে পারে না। এদিকে গোপীরা স্কুলের মধ্যে গিয়ে দেখতে পায় সেখান থেকেও উল্কাপিণ্ডটি গায়েব। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও উল্কাপিণ্ডটি না পেয়ে গোপীর অবস্থা খারাপ হয়ে যায়। গঙ্গার ছোট ভাই এই খবর জানতে পেরে প্রচণ্ড রেগে যায়। তারা বুঝে উঠতে পারছিল না স্কুলের মধ্যে থেকে কিভাবে উল্কাপিণ্ডটি গায়েব হতে পারে, কারণ গ্রামের কোনো লোক ওই ভৌতিক স্কুলের মধ্যে ঢোকার মতো দুঃসাহস করবে না। এটা নিশ্চয়ই বাইরের কোনো মানুষের কাজ। ঠিক তখনই গঙ্গার ছোট ভাইয়ের মনে পড়ে যায় তাদের বাড়ির কাজের লোক মাক্কিয়া অন্য গ্রাম থেকে কাজের সন্ধানে এখানে এসেছিল। উল্কাপিণ্ডটি গায়েব হওয়ার পর থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চয়ই তার কাজ। গোপীরও বারবার মনে হতে লাগল সে মাক্কিয়াকে অন্য কোথাও দেখেছিল, কিন্তু ঠিক কোন জায়গায় দেখেছিল সেটা মনে করতে পারছে না। হঠাৎ করেই গোপীর মনে পড়ে যায় তারা মাক্কিয়াকে বিড়ালের স্যুপ খাওয়ানো জমিদার একাম্বরের বাড়িতে দেখেছিল। এবার গোপীর সকল হিসেব মিলে যায়। সে কনফার্ম হয়ে যায় মাক্কিয়া উল্কাপিণ্ডটি চুরি করে নিশ্চয়ই জমিদারের কাছে গেছে। এদিকে মুনিশকান্ত আড়াল থেকে সব কিছু শুনে ফেলে। গোপী আর আলোগমানি জমিদারের বাড়ি থেকে উল্কাপিণ্ডটি চুরি করতে যায়, কিন্তু জমিদারের লোকজন চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। জমিদারের লোকজন গোপী আর আলোগমানিকে মারধর করার বিষয়ে মোটেও ইন্টারেস্টেড ছিল না। তাদের নজর পড়েছিল গবেষক জন উইলিয়ামের ছেলের উপহার দেওয়া বিদেশি মদের বোতলের ওপর। এই দৃশ্য দেখে জমিদার তার লোকজন সবাইকে সেখান থেকে অন্য রুমে পাঠিয়ে দেয়।
এদিকে দেখা যায় মুনিশকান্ত গোপীদের গোপন আলোচনা শুনে সবার আগে উল্কাপিণ্ডটি চুরি করার জন্য এখানে এসেছিল, কিন্তু ধরা পড়ার পর মারধর করে তাকেও এখানে বন্দি করে রাখা হয়। এখন জমিদার গোপী, আলোগমানি এবং মুনিশকান্ত তিনজনকেই গুলি করে হত্যা করতে চায়, কিন্তু তাদেরকে গুলি করার আগেই গোপী জমিদারের টুনটুনি বরাবর লাথি মেরে সেখান থেকে পালায়। এরপর ওই বিদেশি মদের ফাঁদ পেতে উল্কাপিণ্ডটি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। দুর্ভাগ্যবশত পালানোর সময় মুনিশকান্ত কূপের মধ্যে পড়ে যায়। যদিও গোপী মুনিশকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মুনিশকে সেখানে ফেলে রেখেই ফিরে আসতে হয়। মুন্দাসপাট্টি ফিরে আসার পথে গোপী আর আলোকমানি চা খাওয়ার জন্য রাস্তার পাশের একটি দোকানে থামে। ওই চায়ের দোকানদারকে দেখে গোপী আর আলোকমানির চোখ কপালে উঠে যায়, কারণ এই দোকানদার আর অন্য কেউ না, বরং মুচওয়ালার দোকান আর বউকে নিয়ে পালিয়ে যাওয়া গুরুজিই ছিল। এরপর গোপী একটি মাস্টার প্ল্যান করে। সে উল্কাপিণ্ডটি নিয়ে মুন্দাসপাট্টি হাজির হয়। দেবতাকে ফিরে পেয়ে গ্রামের সবাই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এদিকে গুরুজি মন্দিরের সামনে তার অভিনয় শুরু করে দেয়। সে এমনভাবে অভিনয় করা শুরু করে দেখে মনে হয় মন্দিরের দেবতা তার শরীরে ভর করেছে। সে গোপীর প্ল্যান অনুযায়ী গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোদের উপর অনেক রেগে আছি, তোরা আমার আদেশ অমান্য করেছিস। ওই দিন না করা সত্ত্বেও তোরা এই নির্দোষ ছেলেটাকে শাস্তি দিয়েছিস। আমি তোদের উপর অনেক রেগে আছি। যতক্ষণ পর্যন্ত না তোরা ওই ছেলের মনোবাসনা পূর্ণ করবি, আমি শান্ত হব না। এখন যত তাড়াতাড়ি সম্ভব গোপীর মনোবাসনা পূর্ণ কর। সাবধান, এবার যদি কোনো রকম ভুল হয় তাহলে আমি চিরতরে তোদেরকে ছেড়ে চলে যাব। দেবতার কথা অমান্য করবে এত বড় দুঃসাহস কারোরই ছিল না। গঙ্গার বাবা গোপীর মনোবাসনা জানতে চায়। সুযোগ পেয়ে গোপী গঙ্গাকে বিয়ে করার মনোবাসনা ব্যক্ত করে। প্রথমে অনেকেই অমত করলেও শেষ পর্যন্ত সকলের সিদ্ধান্ত অনুযায়ী গোপী আর গঙ্গার বিয়ের আয়োজন করা হয়। এদিকে কূপের মধ্যে আটকে থাকা মুনিশকান্ত মাক্কিয়ার কাছ থেকে গোপীর সকল কুকীর্তির কথা জেনে যায়। সে কোনো মতে সাইকেল চালিয়ে মুন্দাসপাট্টি ফিরে আসে, কিন্তু ততক্ষণে গোপী আর গঙ্গার বিয়ে শেষ হয়ে যায়। গোপীকে তার ক্যামেরা ফিরিয়ে দেওয়া হয়। মুনিশকান্ত ফিরে এসে সবাইকে আসল ঘটনা খুলে বলতে বলতে গোপী আর তার দলবল গ্রাম ছেড়ে পালাতে থাকে। গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাদেরকে ধাওয়া করতে থাকে। দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরেই তাদের বাইক নষ্ট হয়ে যায়। গ্রামের লোকজন যখনই তাদেরকে ধরে ফেলবে, ঠিক তখনই গোপী বুদ্ধি করে তার আসল অস্ত্র প্রয়োগ করে। ব্যাগ থেকে ক্যামেরা বের করার সাথে সাথেই সবাই লণ্ডভণ্ড হয়ে পালাতে থাকে। এরপর আর গোপীকে আটকানোর মতো কেউ ছিল না। তারা সম্পূর্ণ নিরাপদে মুন্দাসপাট্টি থেকে ফিরে আসে।